সেই 1988 সালে একটা মানে খাতায় কলমে বলুন বা অফিসিয়াল জোট আমরা দেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি 2023-এ ভারতবর্ষে এই জোট রাজনীতি আবার কিন্তু দানা বেঁধেছে। এবং আপনাদের বলি যে এই জোট রাজনীতি কেন, এতদিন কেন হয়নি? যখন জোট রাজনীতি ছিল তখন রাজনীতির যে কুফল সেটা মানুষ দেখেছেন। তারপরে একদলীয় শাসন ব্যবস্থা চালু হলো। একদলীয় শাসন ব্যবস্থা মানে একটি দলই মুখ্য, তার পাশে পাশে ছোট ছোট দু চারটি দল, সেটাকে জোট বলা যায় না, অনুষঙ্গ হিসেবে তারা ছিল। কিন্তু আবার মানুষ জোটের দিকে ঝুঁকল, বলা ভালো নেতারা ঝুঁকলেন। কিন্তু কেন? এরকম অনেক প্রশ্ন আজকের ভারতের রাজনীতি নিয়ে। আজকের ভারতের রাজনীতি কোন পথে, আজকের ভারতের রাজনীতি কিভাবে চলবে, আজকের ভারতের রাজনীতি যা চলছে সেটা কি সঠিক? এরকম অনেক প্রশ্ন। আমরা এরকম 10টা প্রশ্ন খুঁজে খুঁজে বার করেছি। এই 10টা প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমরা খুঁজবো। আসুন আগে দেখে নিই প্রশ্নগুলো ঠিক কি কি। প্রশ্নগুলো তো দেখলেন, এবার উত্তরও তো জানা চাই। উত্তরগুলো জানতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। এই যে জোট বেঁধেছেন নেতারা, এক জায়গায় 38টা দল, এক জায়গায় 26টা দল, কেন জোট বেঁধেছেন? কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী সাহেবের এত বছর পর মনে হলো, 9 বছর 9.5 বছর শাসন করে আবার পর তার মনে হলো তার জোট সঙ্গীদের নিয়ে বসা দরকার? কেনই বা এই ইন্ডিয়া নামের জোট গঠিত হলো? কিসের তাগিদে? জোট তখনই গঠন হয় যখন দেশের মানুষ চায়। ঠিক বলেছি, নেতারা চাইলেই জোট হয় না। দেশের মানুষ চাইছেন যে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে শক্তপোক্ত একটা জোট দরকার। এককভাবে তারা ভারতীয় জনতা পার্টিকে সরাতে পারবেন না, এটা দেশের মানুষ চাইছেন এবং এটা দীর্ঘদিন ধরেই চাইছেন। 2019-এর পর থেকেই মানুষের এই চাওয়াটা শুরু হয়েছে। কারণ এই একদলীয় শাসন ব্যবস্থা বা এই যে একনায়কতন্ত্র, দেশে একজনই মানুষ আর বাকিরা কিন্তু সবাই খুব হালকা অবস্থায় আছেন। আপনি বলবেন অমিত শাহ তো আছে। অমিত শাহ তখনই অমিত শাহ যখন তার মাথার উপরে নরেন্দ্র মোদী থাকেন, আর অমিত শাহ তখনই অমিত শাহ হন যখন তার হাতে অনেকগুলো অস্ত্র এসে যায়। অস্ত্রগুলো কি কি? একটা ইডি, একটা সিবিআই, একটা এনআইএ, একটা ইনকাম ট্যাক্স, একটা বিচার ব্যবস্থা। এরকম অনেক অস্ত্র যার হাতেই দেবেন সেই অমিত শাহ হয়ে যাবে। কাল যদি আপনার হাতে এই অস্ত্রগুলো থাকে, আপনিও অমিত শাহ থেকে ভালো শক্তিধর চাণক্য হতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এই একদলীয় শাসন ব্যবস্থা বা একনায়কতন্ত্রতা,
এই যে নরেন্দ্র মোদী একনায়কতন্ত্র বা একাই হিরো, আর বাকিদের খুব একটা আশেপাশে দেখা যায় না। অমিত শাহ অনেকটা পরে আছেন, তারপরে কেউ নেই। এটা একদিকে যেমন ভালো যে সরকার পড়ে যাবার ভয় নেই, আবার আরেকদিকে খুব খারাপ যে এই একনায়কতন্ত্রতার ফলে বহু এমন সিদ্ধান্ত নেওয়া হয় যেটা সাধারণ মানুষের বিপক্ষে চলে যায়। আপনাদের কয়েকটা উদাহরণ দিই। নোটবন্দি। নোটবন্দি কোনো সাধারণ মানুষের উপকারে এসেছে? কোনো সাধারণ মানুষের আসেনি। আচ্ছা, তারপরে ধরে নিন এই যে একটার পর একটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে। কৃষি বিল, কৃষকেরা বলছেন আমাদের চাই না, আমাদের উপকার করতে হবে না, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সিএ, এনআরসি, এই যে একের পর এক সিদ্ধান্ত সরকার নিয়েছে, ফলে কি হয়েছে? ফলে বিরোধিতা করার লোক নেই, সরকারের ভেতর থেকে বিরোধিতা করার লোক নেই। ধরুন এই বিজেপি সরকার যদি আরো 4টে দলের উপর নির্ভরশীল হয়ে সরকার চালাতো, তাহলে কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারত? যখন রাশিয়া থেকে আমরা কম দামে ক্রুড অয়েল কিনছি এবং কম দামে অন্য দেশকে বিক্রি করছি, তাহলে দেশের মানুষকে বিক্রি করছি না কেন? যদি এই প্রশ্নটা বিজেপির শরিক দল করত এবং এই শরিক দলের ভরসায় সরকার চলতো, তাহলে কি সত্যি সত্যি পেট্রোল, ডিজেল, গ্যাসের এই মূল্য বৃদ্ধি হতো? হতো না। কারণ হচ্ছে তাদের সরকার টিকিয়ে রাখার দায় ছিল। এই একনায়কতন্ত্রের কুফল এগুলো, যে যা খুশি সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন খুশি বিল পাস করে দেওয়া হয়, তাতে সরকারের লাভের দিকটাই বেশি দেখা হয়, মানুষের লাভের দিকটা দেখা হয় না। কিন্তু যখন অনেকগুলি দল মিলে একটা সরকার গঠন করে, তখন প্রত্যেকটি দল, বিশেষত আঞ্চলিক দলগুলো, তাদের অঞ্চলে তারা যে এলাকার দল, সেই এলাকার মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেই এলাকায় যাতে ডেভেলপমেন্ট হয়, সেদিকে সচেষ্ট থাকেন তারা। এবং আগে নরেন্দ্র মোদী সরকার আসার আগে পর্যন্ত বলা হতো যে রেলমন্ত্রী যেখান থেকে আসবেন সেই অঞ্চলের রেল নাকি খুব মানে দুমাদুম করে দৌড়বে এবং ব্যাপক উন্নয়ন হবে, অনেক লোকের চাকরি হবে সেই এলাকার। হয়েছে গণিকান্ত চৌধুরীর আমলে, হয়েছে লালু প্রসাদ যাদবের আমলে, হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন। এগুলো হয়, কিন্তু এই মিথটা ভেঙে গেল কখন? যখন বিজেপি ক্ষমতায় এলো, রেলের ডেভেলপমেন্টটা স্তব্ধ হয়ে গেল। এবং রেলের ডেভেলপমেন্টটা স্তব্ধ হলো ঠিকই, অন্যান্য সময় কি হতো, রেলের ডেভেলপমেন্ট যদি কোনো একটা জায়গাতে, বিশেষ জায়গাতে হতো, সরকার কিন্তু বাধ্য হয়ে সেইখানে টাকা ঢালতে বাধ্য হতো। এখন কি হলো? এখন সরকার আর টাকা ঢালে না, সরকার এখন রেলের সম্পদ বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিয়ে টাকা তুলে নিচ্ছে। অর্থাৎ সরকার তাদের লাভটা দেখছে, মানুষের লাভ দেখছে না। এটা হচ্ছে বাস্তব চিত্র। এই অবস্থা থেকে মানুষ চেয়েছে বলে কিন্তু বিরোধীরা এককাট্টা হয়েছে। বিরোধীরা এককাট্টা স্বেচ্ছায় হননি, মানুষের দাবি। প্রত্যেক রাজনৈতিক দল যারা 38টার দিকে আছেন, অর্থাৎ এনডিএ জোটে আছেন, বা যারা ইন্ডিয়া জোটে আছেন, প্রত্যেকটা জোটের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা সাধারণ মানুষের কথা তাদের কানে গিয়েছে। এই জোটটা করার তাদের বাধ্যবাধকতা। এনডিএও, ইন্ডিয়াও। ইন্ডিয়ার বাধ্যবাধকতা হচ্ছে কারণ এই ইন্ডিয়া জোটে যারা সামিল হয়েছে, এই জোটের প্রত্যেকটি শরিকের বিরুদ্ধে কিন্তু অন্যায়ভাবে প্রায় বুলডোজার চালাচ্ছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ ইত্যাদি ইত্যাদি। আবার এনডিএ জোট সামিল হয়েছে এক জায়গায় কেন 38টা দল নিয়ে এতদিন পরে? কারণ তাদের শক্তি দেখাতে হবে। ইন্ডিয়া 26টা দেখিয়েছে, আমরা দেখাবো না, আমরাও 38টা দেখাবো। হোক না তাতে 19-20টা দলের কোনো অস্তিত্ব না থাক, কিন্তু নামে তো 38টা আছে। কোনো ক্লাবকে ঢুকিয়ে দেবো, কোনো এনজিও কে ঢুকিয়ে দেবো, এরাও রাজনৈতিক দল হয়ে থাকবে। এইরকম একটা বাধ্যবাধকতার মধ্যে থেকে কিন্তু ভারতীয় রাজনীতি চলেছে। তা না হলে বলুন না, এই এতদিন পরে কেন হঠাৎ নরেন্দ্র মোদী 38টা দল নিয়ে বসতে গেলেন? এবার তফাৎটা বুঝুন। এই যে ইন্ডিয়া জোটটা হলো, এখানে প্রত্যেক জোটের প্রত্যেকটি শরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বাদ দেওয়া যাবে না। আপনি উদ্ধব ঠাকরেকে বাদ দিয়ে জোট করতে পারবেন না, আপনি মমতা ব্যানার্জিকে বাদ দিতে পারবেন না, আপনি অভিষেক ব্যানার্জিকে বাদ দিতে পারবেন না, আপনি স্ট্যালিনকে বাদ দিতে পারবেন না, আপনি শরদ পাওয়ারকে বাদ দিতে পারবেন না, কংগ্রেসকে বাদ দিতে পারবেন না। অর্থাৎ এই জোটে প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ এক একটা শরিক।
এবং যখন পাটনা বলুন বা ব্যাঙ্গালোরে বলুন, যেখানে দুটো জায়গাতে মিটিং হয়েছে, বৈঠক হয়েছে এই জোটের, ইন্ডিয়া জোটের প্রত্যেকটা শরিক সেই জোটের মানে যে বৈঠক তাতে তারা বক্তব্য রেখেছেন। কিন্তু এনডিএ জোটের কি দেখলাম আমরা, সেখানে একাই নরেন্দ্র মোদী গেলেন, একাই বক্তব্য রাখলেন, একাই বেরিয়ে এলেন। অর্থাৎ যতই জোট বলা হোক এনডিএ কে, আসলে ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী এবং তার বাইরে কেউ না। আপনারা অনেকেই অমিত শাহের কথা বলেন, অমিত শাহের কথা বলবো আজ রাত্রে। আজ রাত্রে অমিত শাহ নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। অমিত শাহ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। ভারতীয় রাজনীতি বুঝতে হলে এটা বুঝতেই হবে। অমিত শাহ চাঁদের মতো, তার নিজস্ব কোনো আলো নেই। অমিত শাহ থেকে আপনি নরেন্দ্র মোদীকে সরিয়ে দিন, অমিত শাহ কিচ্ছু না। অমিত শাহ কিন্তু চাঁদের আলোর মতন রয়েছেন, তিনি সূর্যের আলো অর্থাৎ নরেন্দ্র মোদীর আলোয় আলোকিত হয়ে আছে। গুজরাটেও ছিলেন, এখানেও আছেন। অমিত শাহকে চাণক্য না বলে ভালো ম্যানেজার বলা যায়। তিনি ভালো ম্যানেজ করেন, ইডি ম্যানেজ করতে পারেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দল ভাঙিয়ে এনে নিজের দলের নেতা ভাঙিয়ে এনে নিজের দল ভারী করতে পারেন, ইত্যাদি ইত্যাদি তিনি পারেন। তিনি সিবিআই ম্যানেজ করতে পারেন, ম্যানেজ মাস্টার তিনি, ম্যানেজার, তিনি চাণক্য নন। এবার ঘটনা হচ্ছে চাণক্য তাহলে কে? বিজেপি। বিজেপির চাণক্য হচ্ছে আরএসএস। বিজেপি কিন্তু আরএসএস এর পদ্ধতিতে, আরএসএস এর সূত্র মারফত চলে বিজেপির আজকে এই রমরমা। তাহলে এই বিরোধী দল কেন দানা বাঁধলো? বিরোধী দল দানা বাঁধলো কারণ এই আরএসএস এর চাল থেকে যখনই নরেন্দ্র মোদী সরে গিয়ে নিজে মাসিয়াব হতে গেলেন, নিজেই সর্বে সর্বা হতে গেলেন, এবং তিনি একমাত্র দেশের মানুষ যিনি লৌহ পুরুষ, যিনি সম্মানজনক জায়গা, যিনি ভারতবর্ষকে 3 ট্রিলিয়ন রাজনীতিতে পৌঁছে দিয়েছেন, ইত্যাদি, তিনিই হয়ে গেলেন। মানে আমিত্ব যখনই তার মধ্যে ঢুকে গেল, তখনই কিন্তু অন্য শরিক দলগুলো তো অসম্মানিত হলোই, অসম্মানিত হলো কিন্তু আরএসএস। একটা বিশদ আলোচনা করব আমরা আজ রাত্রে, আপনারা দেখতে ভুলবেন না। আর গতকাল বিকেল 5টা নাগাদ আমরা একটা বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছি, অনেকেই মিস করে গেছেন, টাইমটা ঠিক ছিল না বলে। আপনাদেরকে বলে রাখি, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী একটা ঘরোয়া আড্ডায় অনেক চাঞ্চল্যকর কথা বলেছেন। সেই চাঞ্চল্যকর কথাগুলো শুনতে গেলে গতকালের ভিডিওটা আপনাদের দেখতে হবে। আসি আজকের ভিডিও প্রসঙ্গে। দেখুন, সারা দেশে মানে বলা যায় 45% ভোট বিজেপি পেয়েছে, সব মিলিয়ে আমি বলছি, যদিও কাগজে কলমে সেটা 39%। এই ভোটের পরিমাণ কত? 22 কোটি। আর বাকি শরিক দলের ভোট মিলিয়ে টোটাল কত? 24 কোটি। কংগ্রেস পেয়েছিল একাই 12 কোটি ভোট, আর শরিক দল মিলিয়ে কত ভোট পেয়েছে? 13 কোটি। একদিকে এনডিএ 24 কোটি, একদিকে ইন্ডিয়া 25 কোটি। এখানেই কিন্তু 1 কোটির তফাৎ হয়ে আছে। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু একটা স্টেপ আগে থেকে কাজ করা শুরু করেছে, তারা অ্যাডভান্টেজে আছে। তারপরে তো গত 5 বছরে অ্যান্টি ইনকম্বেন্সি আছেই। সেই অ্যান্টি ইনকম্বেন্সির ফলে বিজেপির ভোট কমবে বই বাড়বে না। একটা প্রতিষ্ঠান বিরোধিতা থাকে, মানুষের চাওয়া পাওয়া পূরণ না হওয়া থাকে, এইসব কারণে বিজেপির ওই যে 24 কোটি ভোট সেখান থেকে খানিকটা কমবে, বাড়বে না। আর কমলে যাবে কোথায়? যাবে তো উল্টো দিকে, ইন্ডিয়াতে। এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আসছি পরের প্রসঙ্গে। সম্প্রতি একটি সার্ভেতে দেখা গিয়েছে দেশের 55% মানুষ বিজেপিকে আর চাইছেন না, আর 45% মানুষ চাইছেন। কিন্তু তার মধ্যেও 11% মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিতে চান। তাদের মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু আছে? বিজেপির মধ্যে ঔদ্ধত্য এসেছে, বিজেপির মধ্যে কাউকে না মানার প্রবণতা এসেছে, বিজেপির মধ্যে বিরোধী দলের লোকেদের পেছনে পেয়াদা লাগিয়ে দেওয়ার অভিযোগ এসেছে, মূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। 11% মানুষ কিন্তু দোদুল্যমান। আর এইটাই সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে কিন্তু বিজেপিকে। এই 11% ভোটের মধ্যে যদি 5% ভোটও চলে যায়, বিজেপির পতন অনিবার্য। মানে সেটা ওই 160-170-এর কাছাকাছি এসে দাঁড়াবে। এইটা হচ্ছে বাস্তব চিত্র। পরের চিত্রটা দেখব। এতদিন রাজনৈতিক লড়াইয়ে বিজেপি কিন্তু সবার আগে থাকত, তারা ন্যারেটিভ তৈরি করত, তারা এমন একটা বিষয় তৈরি করত, তার উত্তর দিতে হতো বিরোধীদের। এখন উল্টো হয়ে গেছে। উল্টোটা কিরকম? এখন বিরোধীরা ন্যারেটিভ তৈরি করছে। যেমন ধরুন ইন্ডিয়া জোট,
প্রধানমন্ত্রী বাধ্য হচ্ছেন ইন্ডিয়া জোট নিয়ে কুকথা বলতে। আর যত ইন্ডিয়া জোট নিয়ে কুকথা বলছেন, পরোক্ষভাবে কিন্তু তিনি দেশেরই বদনাম করে যাচ্ছেন, দেশের নাম করে। তিনি কখনো বলছেন উগ্রপন্থীদের সাথে তুলনা করছেন, তিনি কখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তুলনা করছেন, কিন্তু পাশাপাশি তিনি খেলো ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এসবের কথা বলছেন না। আর এইখান থেকে মানুষের মনে হচ্ছে তিনি কিন্তু দ্বিচারিতা করছেন। এটা বাস্তব চিত্র। অন্তত রাজস্থানের যেখানে তিনি প্রচারে গিয়েছেন সেইখানকার চিত্রটা অন্তত তুলে এনেছে সমীক্ষক সংস্থারা। রাজস্থানে গিয়ে মোদী বলছেন ভ্রষ্টাচার ভারত ছাড়ো। তিনি তো বলছেন বটে, ইংরেজরা ভারত ছাড়ো বলা হয়েছিল স্বাধীনতার সময়, ইংরেজদের একটা দেশ ছিল, তারা ভারত ছেড়ে সে দেশে গিয়েছে, কিন্তু ভ্রষ্টাচারীরা কোথায় যাবেন? তারা তো সবাই ভারতীয়ই। এখানেও নরেন্দ্র মোদীর কাছে সলিউশন আছে। কি সলিউশন? ভ্রষ্টাচারীদের কিছু তিনি ভারত ছেড়ে সেই ইংল্যান্ডেই পাঠিয়ে দিয়েছেন। এই নীরব মোদী, মেহুল চস্কি বিদেশে পাঠিয়ে দিয়েছেন। বিজয় মালিয়া, তিনি কিন্তু তার চোখের সামনে দিয়ে তারা চলে গিয়েছেন, তিনি বাধা দেননি, মানে তাদের পালাতে সেফ প্যাসেজ দিয়েছেন। আর যারা পালাতে পারেনি, যারা তত বড় ভ্রষ্টাচারী না, যারা আরেকটু কম ভ্রষ্টাচারী, যারা দেশের মধ্যেই আছেন, তাদেরকে তিনি নিজের দলে টেনে নিয়েছেন। এই ধরুন না হিমন্ত বিশ্ব শর্মা, ভুড়ি ভুড়ি অভিযোগ এই বিজেপিরই। শুভেন্দু অধিকারী, যার ভিডিও দেখানো হয়েছে বিজেপির পার্টি অফিসে যে তিনি খবরের কাগজে মুড়ে টাকা নিচ্ছেন। অজিত পাওয়ার, এরকম বহু বহু নেতা যে ভ্রষ্টাচারীরা দেশের মধ্যে ছিল, তাদের তিনি নিজের দলে নিয়ে নিয়েছেন। অর্থাৎ তার দলে আসলে আর ভ্রষ্টাচারী না, আর বিরোধী দলে থাকলে তখনই ভ্রষ্টাচারী। আসলে এইভাবে কিন্তু তিনি বিরোধীদের শুদ্ধিকরণ করে দিলেন। বিরোধী দলে যে ভ্রষ্টাচারীরা ছিল তারা কিন্তু এখন সবাই, অলমোস্ট সবাই, 1% হয়তো আছে, বাকি 99% কিন্তু বিজেপিতে চলে গিয়েছে। ফলে ভ্রষ্টাচারীদের দলে পরিপূর্ণ হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি, আর বিরোধীরা কিন্তু অনেকটা পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এটা সাধারণ মানুষ চোখে দেখতে পাচ্ছেন। এবার আসে একটু পরিসংখ্যানের কথা। এই যে বিজেপি 303টে আসন পেয়ে ক্ষমতায় এসেছিল, বিপুল জয়, নিঃসন্দেহে বিরাট বড় জয়। 303টা আসনের মধ্যে 80টা আসন এমন আছে যেখানে বিজেপি 5% কম মার্জিনে জিতেছে। 5% কম মার্জিনে। আমাদের পশ্চিমবাংলাতেও কয়েকটা আছে এরকম। এই যে 5% কম মার্জিনে জিতেছে, কারণ বিরোধী ভোটটা ভাগ হয়েছিল। কোথাও তৃণমূল, কংগ্রেস, বামপন্থীরা ভাগাভাগি করেছিল, কোথাও হয়তো সমাজবাদী পার্টি ভাগাভাগি করেছিল। এরকম বিভিন্ন জায়গায় বিরোধী দল ভাগাভাগি করে নিয়েছিল বলে 5% কম মার্জিনে জিতে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এইবার ভোটে যদি জোটটা দানা বাঁধে আর এই 5% ভোট যদি বিরোধীরা মেক আপ করতে পারে, তাহলে বিজেপি কিন্তু 80টা আসন হারাবে। এবং যদি বিরোধীরা একসাথে একজোট হয়ে লড়াই করে, ইন্ডিয়া জোট হয়ে লড়াই করে, এই 5% তারা তো পূরণ করবেই, তারপরেও কোথাও 15, কোথাও 20, কোথাও 25% ভোট যুক্ত হবে। অর্থাৎ বিজেপি 80টা আসনে ওয়াশ আউট হয়ে যাবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 303টে নয়, 300 আসনে জিতেছিল, 80টা বাদ দিয়ে দিই, দাঁড়ালো কত? 220। সরকার গড়া হচ্ছে না। এরপরেও আছে, এরপরেও এমন 62টি আসন আছে যেখানে বিজেপি 10%-এর কম ভোট পেয়েছিল। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 60টি। তাহলে এই 60 আর 80 মিলিয়ে কত হলো? 140টি। 140টি এমন আসন আছে যেখানে বিজেপি 10%-এর কম ভোট মার্জিনে জিতেছিল। এবার বিরোধীরা এক জায়গায় হলে এই 10% মেক আপ হয়ে আরো বেশি শতাংশ ভোটে জিতবে বিরোধী জোটের প্রার্থীরা। অর্থাৎ সেখানে যদি কংগ্রেস, সমাজবাদী পার্টি বা কোথাও তৃণমূল কংগ্রেস বামপন্থীরা এক হয়ে যায়, কোথাও যদি কংগ্রেস বামপন্থীরা এক হয়ে যায়, এইভাবে যদি দেখা যায়, তাহলে কিন্তু এই 10% মার্জিন ছাপিয়ে বিরোধীদের মার্জিন অনেক বেড়ে যাবে। অর্থাৎ একদম পরিষ্কার হিসেবে বলছি, 140টা আসন বিজেপির এমনি খুব নড়বড়ে হয়ে আছে। বিজেপি নিজেরা আইডেন্টিফাই করেছে যে অন্তত 70টা আসনে বদলে দিতে হবে প্রার্থী। 140টা একদিকে সরিয়ে রাখুন, 300 থেকে 140টা সরিয়ে রাখুন, এবার আসি 70টা আসনে প্রার্থী বদলাতে হবে। 70টা আসনে প্রার্থী না বদলালে সেখানে জেতা খুব মুশকিল। এটা বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট, সবাই দেখেছেন আপনারা এগুলো।
তবু আপনাদের মনে করানোর জন্য বলছি, এই যে 70টা আসনে প্রার্থী বদলাতে হবে, 70টা আসনের মধ্যে প্রার্থী বদলের পর 70টাতেই কি জিতবে বিজেপি? যাদের বদলানো হবে তারা কি কোনোভাবে ছোবল মারবেন না? ধরে নিচ্ছি 70টার মধ্যে 35টা ছোবল মার, 30টাই ধরে নিচ্ছি, 30টা ছোবল মারতে পারে, 30টা ভোট কাটুয়া থাকতে পারে, 30টা নির্দল হয়ে দাঁড়াতে পারে, বা কাউকে নির্দল দাঁড় করিয়ে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিতে পারে। 30টা খুব কম করে ধরলাম, তাহলে কত হয়ে দাঁড়ালো? ওদিকে 140 আর এদিকে 30, 170টা। বিজেপির হাতে কি পড়ে রইল? 303টে আসনের মধ্যে 170টা আসন অত্যন্ত ডেঞ্জার জোনে আছে। ডেঞ্জার জোনে আছে 170টা আসন, জেতা ভীষণ মুশকিল যদি ইন্ডিয়া জোট দানা বাঁধে। তাই কিন্তু সমস্ত বিজেপির প্রচারতন্ত্র, গঠনতন্ত্র উঠে পড়ে লেগেছে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে। এই যে 45 দিনের এক্সটেনশন দেওয়া হলো না সঞ্জয় কুমার মিশ্রাকে ইডিতে, এই সঞ্জয় কুমার মিশ্রা এই 45 দিনে কি তুর্কি নাচন নাচবেন আমরা জানি না, তবে তার উপর নজর আছে নিশ্চয়ই। তুর্কি নাচন নাচলে তাকেও পরবর্তীকালে কিন্তু নাচতে হবে, এটাও তিনিও বিলক্ষণ জানেন। তাই এই আমরা যেটা বলেছিলাম যে 10 জন টার্গেট করে, 10 জনকে টার্গেট করা হয়েছে, কতজন টার্গেটকে জেলের ভাত খাওয়াবে এই মিশ্রাজি আমরা জানি না, কিন্তু একজনকেও কি আদৌ খাওয়াতে পারবেন জানি না। কি হবে সেটা 45 দিন পরেই আমরা আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, বিজেপি মহাশক্তিধর, নরেন্দ্র মোদীর বিকল্প কেউ নেই, নরেন্দ্র মোদী সর্বে সর্বা, এরকম একটা মিডিয়া পারসেপশন তৈরি হয়ে আছে, মিডিয়া এরকম দেখিয়ে রেখেছে। আদতে কিন্তু তা নয়। 170টা আসন বিজেপির নড়বড়ে, তার মধ্যে 80টা আসনে বিজেপি 5% কম ভোটে জিতেছিল, আপনাদের আগেই বললাম। 60টা আসনে 10% কম ভোটে জিতেছিল, আর 70টা আসনে প্রার্থী বদল করে দিতে হবে। হাতে রইল কি? তারপরে রয়েছে শরিকদের নানা বায়নাক্কা, বিভিন্ন শরিকদের বিভিন্ন বায়নাক্কা। লোক জনশক্তি পার্টির নেতা তারা দাবি করেছেন তারা 6টা আসনে লড়বেন, প্রথমে বললেন 10টা আসনে, তারপর বললেন 6টা আসনে। 37টা জোট সঙ্গী, যদি 5টা করে, আমি ধরে নিচ্ছি 3টে করেও দেন, তাহলে কতগুলো আসন ছাড়তে হবে বিজেপিকে? পারবে কি বিজেপি আদৌ ছাড়তে? সম্ভবত না। আর এখান থেকেই জোট সঙ্গীরা অন্যদিকে রাস্তা ধরবে, তারা বিজেপির ভোট কাটুয়া হয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়বে, এটাই তো স্বাভাবিক। আসুন পরের বিষয়টা দেখে নিই। বিজেপির অনেক দুশ্চিন্তার মধ্যে বেশ কয়েকটা দুশ্চিন্তা আরো আছে। রাজস্থানের অঙ্ক কি? রাজস্থানে যদি সিন্ধিয়াজিকে, বিজয়রাজে সিন্ধিয়াজিকে বিজেপি গুরুত্ব না দেয়, বিজেপি রাজস্থানে কিন্তু ভরাডুবি ঘটবে বিধানসভা নির্বাচনে। লোকসভাতে তো বটেই, কারণ রাজস্থানের কিছুদিন নির্বাচনের রাজ্যের নির্বাচনের কিছুদিন পরেই কিন্তু লোকসভা নির্বাচন হবে রাজস্থানে। সেখানে বিজয়রাজে সিন্ধিয়াকে চটিয়ে, বিজয়রাজে সিন্ধিয়াকে আলাদা করে বিজেপি কতটা সাফল্য পাবে এটা বিজেপির মধ্যেও সন্দেহ জানা বেঁধেছে। এবং আপনাদেরকে বলি, এই বিজয়রাজে সিন্ধিয়াকে দীর্ঘদিন ধরে বিজেপি অবহেলা করেছে। কেন করেছে জানেন? ওই নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্র মনোভাবের জন্য। এক আকেলা সবপে ভারী, কোনোটাতে ভারী পড়ছেন না। ভারী কিন্তু এবার তার দল হয়ে গেছে চিন্তায়, চিন্তায় চিন্তায় ভারী হয়ে গেছে কপালের ভাঁজ। কারণ এই সমস্ত রাজ্য যেগুলো বলছি আপনাদেরকে, রাজস্থান, উত্তর পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বের 7টি রাজ্যের মধ্যে 7টি, সিকিম ধরলে 8টি রাজ্যেই বিজেপি হয় জোট করে আছে আর নয় একক ক্ষমতায় আছে। যেভাবে মণিপুরের দাঙ্গা ছড়াতে শুরু করেছে, যেভাবে উপজাতিদের ওপর অত্যাচার হয়েছে, তার রিটার্ন কিন্তু এবার বিজেপি পাবে। এবং এই উত্তর পূর্বের 7টি এবং সিকিম 8টি রাজ্যে কিন্তু এই আদিবাসী ভোট, জনজাতি ভোটে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। কারণ ইতিমধ্যেই সরকার একটা বিল পাস করেছে, এই প্রভাবটা সারা দেশেই পড়বে, যে এই যে জনজাতিদের যে বনভূমি রক্ষার যে একখানা সুরক্ষা কবচ ছিল, আইন করে সেই সুরক্ষা কবচ তুলে দেওয়া হলো। এবার আম্বানি আদানিরা বিভিন্ন বনভূমি দখল করে ব্যবসা করতে পারবে। উচ্ছেদ কারা হবে? এই আদিবাসীরা। রুখে দাঁড়িয়েছে কিন্তু ইতিমধ্যে আদিবাসীরা।
এই বাদল অধিবেশন শেষ হলে এর একটা বিরাট ইম্প্যাক্ট পড়তে চলেছে সারা দেশ জুড়ে। দেখতে পাবেন তখন কিন্তু আরো ব্যাকফুটে চলে যাবে বিজেপি। উত্তর পূর্বের রাজ্যগুলোতে বিজেপি এবার আর সেরকম আগের বারের মতন ভালো ফল করবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজস্থান তাদের দুশ্চিন্তায় রেখেছে, ছত্তিশগড়ে তাদের ঠাঁই হবে না, মধ্যপ্রদেশ তাদের ঘোর দুশ্চিন্তায় রেখেছে। মধ্যপ্রদেশে খুবই খারাপ অবস্থা, অনেক ভাগে বিভক্ত হয়েছে বিজেপি, সেই নিয়ে আমরা আগে একদিন আলোচনা করেছিলাম। তো এই রকম অবস্থায় রয়েছে বিজেপি। এর পরেও অনেকগুলো ফ্যাক্টর আছে দেশের মধ্যে। কি ফ্যাক্টর? বিরোধীরা তো এক কাঠা হলো, ইন্ডিয়া জোট গঠন হলো, প্রধানমন্ত্রীটা হবে কে, মোদির বদলে কে? মিডিয়া এই কথা ছড়াচ্ছে, প্রত্যেকবারের মতো এবারও মিডিয়া ছড়াচ্ছে। মোদি ছাড়া কে আছে? আমি আপনাদেরকে বলি, মোদি ছাড়া কে আছে? প্রত্যেকেই আছে। ২৬ দলের মধ্যে অন্তত ১৪ জন নেতা এমন আছেন যারা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। প্রথম যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দীর্ঘ অভিজ্ঞতার জন্য। রাহুল গান্ধী তিনি হতে পারলে হয়তো সাংসদ যদি হয়ে যান তাহলে তিনিও দাবিদার। অরবিন্দ কেজরিওয়াল, কেউ কাউকে ছাড়তে পারবেন না আপনি। প্রত্যেকে, শরদ পাওয়ার, প্রত্যেকে অত্যন্ত যোগ্য মানুষ, নীতিশ কুমার, প্রত্যেকেই দেশ চালানোর ক্ষমতা রাখেন, কেউ একজন হবেন। এই কেই একজন হতে গেলেই তো ঝামেলা বাঁধবে, ও বলবে আমি হব, ও বলবে আমি হব। তাহলে বিজেপির কথাটা বলি, বিজেপি যদি নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করে অফিসিয়ালি যদি বলে যে হ্যাঁ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, আসুন বিজেপিকে ভোট দিন, এই কথাটা যদি বিজেপি বলতে পারে তাহলে বুঝবেন যে বিজেপি এবারে জেতার সম্ভাবনা আছে। কিন্তু আপনাদেরকে বলি, এই কথা বলে নরেন্দ্র মোদী নিজেই বলুন, তিনি যতই বলুক যে বারের জন্য তিনি ক্ষমতায় আসছেন, বিজেপি কিন্তু তাকে প্রজেক্ট করে এগোচ্ছে না, আরএসএস তাকে প্রজেক্ট করে এগোচ্ছে না। এটা মাথায় রাখুন। নরেন্দ্র মোদী যদি বিজেপি ক্ষমতাতে আসে, আপনি জেনে রাখুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না। কারণ নরেন্দ্র মোদীর এই আরএসএস এর প্রতি তাচ্ছিল্য, আরএসএস এর প্রতি তার একখানা অবহেলা, আরএসএস কে না মানা, তার সাথে রয়েছে তার ঔদ্ধত্য, তার একনায়কতন্ত্র, যা খুশি তাই করা, যা খুশি বিলাসবহুলভাবে চলা, এইগুলো কিন্তু আরএসএস অনুমোদন করে না। তিনি সেটাই করে চলেছেন। এবার ঘটনা হচ্ছে নরেন্দ্র মোদীর বিকল্প বিজেপির মধ্যে অনেক আছে, নীতিন গডকরি স্বয়ং আছেন। আমি আজকে রাত্রে বিশদে আলোচনা করব। আছেন যোগী আদিত্যনাথ, চমকে যাবেন না, হ্যাঁ যোগী আদিত্যনাথ কিন্তু লাইনে আছেন, দৌড়ে আছেন। আছেন রাজনাথ সিংহ। তাহলে যদি বিজেপির তরফ থেকে প্রশ্ন করা হয় মমতা, কেজরিওয়াল, রাহুল নাকি অন্য কেউ, এরাও প্রশ্ন করবেন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, নীতিন গডকরি নাকি অন্য কেউ। এই রকম কিন্তু একটা অবস্থায় চলছে ভারতীয় রাজনীতি। খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গিয়েছে ভারতের রাজনীতি। এবং যারা রাজনীতি বুঝতে চান, জানতে চান, শিখতে চান বা রাজনীতি নিয়ে চর্চা করতে চান, তারা খুব গভীরভাবে লক্ষ্য করুন, লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলে। আমরা প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে আনবো এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভারতীয় রাজনীতি পট পরিবর্তন করছে, যে একনায়কতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থা চাই নাকি জোট শাসন ব্যবস্থা চাই, বহুদলীয় শাসন ব্যবস্থা চাই, বহু লোকের মতামত নিয়ে সরকার চলুক না একজনের মতামত নিয়ে সরকার চলবে, কোনটা চাইবে ভারতবাসী, সেদিকে নজর থাকবে আমাদের। আর আপনাদের নজর থাকুক প্রত্যেক দিনের মতো এনকে ডিজিটালে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।